তো 1 নম্বরে দেখো কি বলা আছে। 1 নম্বরে বলা আছে পূর্ণ স্পন্দন বা কমপ্লিট অসিলেশন কি। তাহলে দেখো পূর্ণ স্পন্দন কাকে বলে, যে কোনো একটি কম্পনশীল কণা যদি একটি নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই অবস্থানে ফিরে আসে, তবে তাকে একটা পূর্ণ স্পন্দন বলে। তো এটা অলরেডি তোমাদেরকে আমি বলছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা সরল দোলক। এই ববটাকে যখন আমরা এই এক পাশে এনে টেনে ছেড়ে দিব, সে কি করব, ওই পাশ পর্যন্ত যাবে, গিয়ে আবার ফিরে আসবে। তাহলে একবার গেল, আবার একই দিক থেকে এই জায়গায় ফিরে আসলো। এখানে ওয়ান কমপ্লিট অসিলেশন বা কি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইল। বুঝতে পারছি? তাহলে পূর্ণ স্পন্দন কি, আশা করি মগজে ঢুকেছে। হ্যাঁ, তারপরে দেখো আমরা জানবো কি পর্যায়কাল বা কি টাইম পিরিয়ড। কোনো কম্পনশীল কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে তার পর্যায়কাল বলে। তাহলে দেখো এটার কথা বলি, যখন সে ওই জায়গায় গেল, গিয়ে যখন আবার ফিরে আসবে, মাঝখানে যে সময়টা সে যে পরিমাণ সময়টা সে অতিবাহিত করবে, এই সময়টাকে বলবো আমরা পর্যায়কাল। অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে অতিবাহিত সময়টাই হচ্ছে কি পর্যায়কাল। তাহলে এটার সময় কি বলবো, একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ মিলে হবে কি একটা পূর্ণ স্পন্দন। আর এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগছে সেটা হবে কি পর্যায়কাল। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু পিরিয়ডটা এখান থেকে এখানে দেখানো আছে। তাহলে এখান থেকে যদি চিন্তা করি, দেখো তো এখানে গিয়ে আবার যদি এই জায়গায় আসে, তাহলে টোটাল এটাকে একটা পূর্ণ স্পন্দন মনে হয় না, বা একটা তরঙ্গ মনে হয় না। এই একটা তরঙ্গ সম্পন্ন হইতে যে সময়টা লাগছে সেই টাইমটাই হচ্ছে কি টাইম পিরিয়ড বা কি পর্যায়কাল। এখানে খেয়াল করো, আমরা পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করব, এবং পর্যায়কাল মূলত একটা যেহেতু সময়, তার এসআই এককটা হচ্ছে কি সেকেন্ড। এটা আমাদের নলেজে রাখতে হবে। হ্যাঁ, তারপরে দেখো কম্পাঙ্ক। কম্পাঙ্কের ডেফিনেশন কি, কোনো একটি কম্পনশীল কণা প্রতি একক সময় যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেই সংখ্যাটাকে মূলত কি বলা হয়, কম্পাঙ্ক বলা হয়। তাহলে কম্পাঙ্ক কি, এটা যদি এক কথায় বলতে চাই, এটা হচ্ছে একটা সংখ্যা। এটা কি একটা সংখ্যা। তাহলে কি সংখ্যা এটা, যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। খেয়াল করো, এইটা যদি একটা পূর্ণ স্পন্দন হয়, এটা যদি একটা পূর্ণ স্পন্দন হয়, এটা এরকম 1 2 3 4 5, অর্থাৎ 1 সেকেন্ড এখানে 5টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। এই কারণে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, তার কম্পাঙ্ক হচ্ছে কত, 5। তো কম্পাঙ্ককে প্রকাশ করবো আমরা স্মল এফ দিয়ে, এবং কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে কি হার্জ। কম্পাঙ্ক পরিমাপের একক হার্জ। আরও একটা একক আছে, সেটা আমরা সামনেই শিখবো। হ্যাঁ, তারপরে দেখো আছে যে 1 হার্জ কাকে বলে, সেটা আমরা শিখবো। যে কম্পনশীল কোনো বস্তু কণা 1 সেকেন্ডে যদি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাহলে তাকে বলা হবে 1 হার্জ বা 1 হার্জ। কি বললাম, যে 1 সেকেন্ডে যদি একটা পূর্ণ, যেমন দেখো তো এটা কি একটা পূর্ণ স্পন্দন না? অথবা যদি এইখান থেকে ধরি, এই একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ মিলে এই জায়গায় হবে একটা পূর্ণ স্পন্দন, এবং এই পূর্ণ স্পন্দন সম্পন্ন হইতে যদি তার কত লাগে, 1 সেকেন্ড সময় লাগে, তবে এটাকে আমরা বলবো কি 1 হার্জ। ঠিক আছে, তাহলে কম্পনশীল কণা 1 সেকেন্ডে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে সেটা হবে কি 1 হার্জ। তাহলে 1 হার্জের ডেফিনেশনটা আমরা শিখে নিব। ঠিক আছে, বিস্তার কাকে বলে। তাহলে বিস্তার কাকে বলে, কোনো কম্পমান বস্তু কণা সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তার কি বলা হয়, বিস্তার বা অ্যামপ্লিটিউড বলা হয়। দেখো এটা হচ্ছে কি তার সাম্য অবস্থা, এটা হচ্ছে কি একটা ওয়েভ বা পানির তরঙ্গ বা যে কোনো একটা অনুপ্রস্থ তরঙ্গ আমরা চিন্তা করি। এই যে তরঙ্গটা তার সাম্য অবস্থা থেকে যখন উপরের দিকে একবার যায়, এটা হচ্ছে কি একটা তরঙ্গ শীর্ষ। আবার যখন নিচের দিকে থেকে আবার ফিরে আসে, এটাকে বলে কি একটা তরঙ্গ খাত অথবা তরঙ্গ পাত। বুঝতে পারছো? তাহলে একটা তরঙ্গ যখন তার সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে, হ্যাঁ ধরো যে কোনো একদিকে বলতে কি এই দিকে কি করলো, এতটুকু দূরত্ব গেল, তাহলে যতটুকু দূরত্ব গেছে এই দূরত্বটাকে বলবো কি আমরা তরঙ্গের বিস্তার। এটা হচ্ছে কি তরঙ্গের বিস্তার। অথবা তরঙ্গ খাদের কথা যদি বলি, যেখান থেকে সে নিচের দিকে যতটুকু পথ গেছে এটাই হবে তরঙ্গের বিস্তার। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, সেটা নিয়ে আমরা এখন স্টাডি করব। বলছে একটি পূর্ণ কম্পনকালে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, তা তরঙ্গ দৈর্ঘ্য বলে। এখান থেকে সে যাত্রা শুরু করে আবার আবার আরেকটা একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ মিলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। ঠিক না? খেয়াল করো তো, সে যে এখান থেকে গিয়ে
যদি ওই দিকে না গিয়ে এই দিকে আসতো, সে কি আবার আগের বিন্দুতে আসতো না? এজন্য একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাতকে মিলে কি বলা হয়? একটা পূর্ণ স্পন্দন বলা হয়। এবার এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গটা যে কোনো একদিকে, হ্যাঁ, বা যে কোনো একদিকে যে দূরত্বটা অতিক্রম করবে সে দূরত্বটাকে বলা হবে কি? তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথ। এই ওয়েভ লেংথকে আমরা কি বলবো? কি দ্বারা প্রকাশ করব? ল্যামডা দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডার সাইন। তাহলে ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ যে কোনো একদিকে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হবে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে চিন্তা করি এই যে এই সম্পূর্ণটা মিলে হবে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই কারণে এখান থেকে দেখানো আছে এবং সেটা হচ্ছে কি? ল্যামডা। ঠিক আছে, এবার দেখো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য, এই কারণে তার এককটা হবে কি? মিটার। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা এবং তার এসআই একক কি? মিটার। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আসো আমরা সামনে যাই, তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন রূপ ও তুলনা। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের আকার ও পরিমাপ তরঙ্গের প্রকৃতি এবং কি কম্পাঙ্কের উপর নির্ভর করে। ক্ষুদ্র ও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা নিচে দেওয়া হলো বলতে কি পাশে দেওয়া হলো। খেয়াল করো, এখানে দেখো এইটা হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে একটা তরঙ্গ খাদ, ঠিক না? একটা তরঙ্গ শীর্ষ বা একটা তরঙ্গ খাদ মিলে একটা পূর্ণ স্পন্দন হয়। আর একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সে যে সময়টা নেয় সেই সময়টা হচ্ছে পর্যায়কাল, আর যেই দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথ। তাহলে এই ওয়েভ লেংথটা হচ্ছে এটা। এবার এটার সাথে এটা একটু কম্পারিজন করি তো আমরা। দেখো তো এটা হবে তার কি? ওয়েভ লেংথ। এই যে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাদ মিলে এই জায়গায় কি হবে? একটা মানে পূর্ণস্পন্দন সম্পন্ন হবে। আর এই পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগছে সেই সময় যে দূরত্ব অতিক্রম করছে সেটাই তো হবে কি? ওয়েভ লেংথ, ঠিক না? তাহলে এখানের এই ওয়েভ লেংথটা এখানকার এই ওয়েভ লেংথটা কি? দুইটার মধ্যে ভিন্নতা আছে এবং এই ওয়েভ লেংথ হচ্ছে তুলনামূলকভাবে কি? বেশি। এখন আসো এখান থেকে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট রাশি দশা কি সেটা একটু জেনে নিই। তাহলে দশা বা ফেজ কাকে বলে? কোনো কম্পমান কণার একটি নির্দিষ্ট মুহূর্তে তার গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিটাকে বলা হবে কি? দশা। তো দশা মূলত একটা তরঙ্গের কণাগুলোর অবস্থান, দিক এবং বেগ এইগুলা নির্ণয় করতে কি করা হয়? ব্যবহার করা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তরঙ্গ একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এক একটা দশা কিন্তু এক এক রকম এবং দুইটা দশার পার্থক্য হচ্ছে এটা। যেমন এটার দিক হচ্ছে এই জায়গায়, যেমন এখান থেকে এই দিকে যাচ্ছে, ঠিক না? বা এটার অবস্থান হচ্ছে এই জায়গায়, আর এই তরঙ্গটার অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে এই যে দুই অবস্থানের পার্থক্য আমরা করতে পারতেছি সেটা কার মাধ্যমে? দশার মাধ্যমে। তাহলে দশা হচ্ছে এমন একটা রাশি যে রাশি দিয়ে একটা তরঙ্গ সঞ্চারণকারী কণার অবস্থান, দিক এবং বেগ কি করা যায়? নির্ণয় করা যায়। আমি বুঝতে পারছি? তাহলে এই ছিল দশা। তারপরে আসো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা কি জানলাম একটু আগে, এটা আবার রিপিট হয়েছে না, তাহলে এটা স্কিপ করি আমরা। এবার দেখো আমরা জানবো তরঙ্গ সংশ্লিষ্ট শেষ রাশি, সেটা হচ্ছে কি? ওয়েভ ভেলোসিটি বা কি? তরঙ্গ বেগ। তাহলে দেখো তরঙ্গ বেগের সংজ্ঞাটা হচ্ছে ওই অ্যাজ ইউজুয়াল আমরা বেগের ডেফিনেশন যেভাবে দিই, যে একটা গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার কি বলে? তরঙ্গ। আর তাকে তার কি বলে? বেগ বলে। আর ওই বস্তুটা, গতিশীল বস্তুটা যদি তরঙ্গ সঞ্চারণকারী হয়, তার ভিতরে যদি তরঙ্গ থাকে, তাহলে এই বস্তুটা যে কোনো একদিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে কি? তরঙ্গ বেগ। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো কম্পন দেখানো আছে, ঠিক না? বা অনেকগুলো ওয়েভ দেখানো আছে। তাহলে এক এক ওয়েভের বেগ কিন্তু এক এক রকম। তাহলে তরঙ্গ যে কোনো একদিকে, তরঙ্গ যে কোনো একদিকে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হবে কি? তরঙ্গ বেগ। তো তরঙ্গ বেগকে প্রকাশ করব বি দ্বারা এবং তরঙ্গ বেগের একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড, যেগুলো আমরা বেগের প্রকাশক বা প্রতীক বা তার একক বলে জানি। এগুলি আমরা ইউজ করব কার সময়? তরঙ্গ বেগের সময়। ঠিক আছে, তাহলে তরঙ্গ বেগ আমাদের শেখা হয়ে গেল।